তো আজকে হচ্ছে 28শে নভেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 75তম ক্লাস এবং তামাদি আইনের ষষ্ঠ এবং শেষ ক্লাস বলা চলে। আজকে আমরা আমাদের যে সাজেশনের 10 নম্বর যে প্রশ্নটা সেটা একটু পড়বো। দেখেন, 10 নম্বর প্রশ্নে বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রসমূহে আইনগত পরিণতি কি হতে পারে, উদাহরণ সহ উত্তর দাও। তো দেখেন, 1 নম্বর যেখানে জানতে চেয়েছে যে আপিলের মেয়াদ মেয়াদ আদালতের ছুটির দিনে শেষ হলে। শুধুমাত্র আপিল না, আপনি মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত যেদিন আপনি দায়ের করবেন, একবারে শেষ দিন যদি আদালতের ছুটির দিন হয়, তাহলে আমাদের তামাদি আইনের 4 ধারার বিধান অনুসারে পরবর্তী যেদিন আদালত খোলা সেই দিনই হবে শেষ দিন বলে গণ্য হবে। তাহলে আপিলের মেয়াদ আদালতের ছুটির দিন শেষ হলে এটা কত ধারা আলোচনা করতে হবে? 4 ধারা। তো এটা আমরা এর আগেও আলোচনা করছি, 4 ধারা ওই যে যখন পড়ছিলাম সেটাই অ্যাকচুয়ালি উত্তর। তারপরেও আমরা একটু উত্তর পড়ি। দেখেন যে আপিলের মেয়াদ আদালতের ছুটির দিনে শেষ হলে, আপিলের মেয়াদ আদালতের ছুটির দিনে শেষ হলে পরবর্তী যেদিন আদালত খোলা থাকবে সেই দিন উক্ত আপিল দায়ের করা যাবে। কোনো কোনা হয়ে গেছে, লেখেন কোনো মামলা, এটা এই কার দেন তাইলে হয়ে যায়। নেওয়ার আগে একটা এই কার দেন। কোনো মামলা, আপিল দরখাস্তের মেয়াদ আদালতের ছুটির দিন শেষ হলে আবেদনকারী তামাদি আইনের 4 ধারা অনুযায়ী পরবর্তী যেদিন আদালত খুলবে সেদিন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে পারবে। কারণ 4 ধারায় বলা হয়েছে যে আদালত বন্ধ থাকার দিন যদি কোনো মামলা, আপিল বা দরখাস্ত রুজু বা দাখিল করার শেষ দিন হয়, সেক্ষেত্রে যেদিন আদালত পুনরায় খুলবে সেদিন উক্ত মামলা বা আপিল বা দরখাস্ত রুজু বা দায়ের করা যাবে। উদাহরণে যদি আমরা আসি, যে জেলা জজ আদালতে সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে আপিল করার শেষ দিন সরকারি ছুটি থাকায় আদালত বন্ধ ছিল, এক্ষেত্রে আপিলকারী পরদিন আপিল দায়ের করতে পারে। পরদিন মানে হলো যেদিন আদালত খোলা থাকবে সেই দিন কি করা যাবে? আপিল দায়ের করতে পারে। তো এই প্রশ্নের 10 নম্বর প্রশ্নের 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি যে আপিল আদালত কর্তৃক তামাদিবারিত আপিল গৃহীত এবং নিষ্প্রত্যাখ্যিত হলে। দেখেন, আপিল আদালত কর্তৃক তামাদিবারিত আপিল গৃহীত বা নিষ্পত্তি, এটার অর্থ আসলে কি বোঝায়? মানে একটা আপিলের তামাদি মেয়াদ শেষ, তারপরেও যদি উনি ওই আপিলটারে গ্রহণ করে এবং নিষ্পত্তি করে তাহলে এটা কি হবে? এখানে দুইটা জিনিস আলোচনা করা দরকার বা বোঝার আছে। যদি দেরি হয়ে যায় তাহলে কি দরখাস্ত দাখিল করতে হবে? বিলম্ব মওকুফের দরখাস্ত। এখন বিলম্ব মওকুফের দরখাস্ত দায়ের করলে তো আর আদালত তো এটা মানতে বাধ্য না, মানতেও পারে নাও মানতে পারে। আর আবার অপরদিকে আমাদের তামাদি আইনে 3 ধারায় আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল, রিভিউ, রিভিশন এগুলো যদি দাখিল না করে তাহলে আদালত খারিজ করে দিবে, তাতে প্রতিপক্ষ এসে আপত্তি জানাক বা না জানাক। তো এখানে এখানে কিন্তু বিলম্ব মওকুফের দরখাস্তের কথা আমার বলে নাই। তো আপনি যদি মনে করেন প্রশ্নের নাম্বার বেশি, তাহলে এইভাবে বলতে পারেন যে যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে 3 ধারা অনুসারে আদালত আপিল খারিজ করে দিতে বাধ্য। কিন্তু আপিল আদালত যদি খারিজ না করে আবার যে আপিল করছে সে বিলম্ব মওকুফের দরখাস্ত দেয় নাই, মানে দরখাস্তও দেয় নাই, আবার আপিল আদালত ওই বিলম্ব হওয়ার পরও সেই আপিল গ্রহণ করছে এবং নিষ্পত্তি করছে, তাহলে এই যে যে সে গ্রহণ করলো এবং নিষ্পত্তি করলো, এটা কি আইনগত বৈধ হলো কিনা বলেন? এটা হয়ে গেছে আলট্রা ভাইরাস। আলট্রা ভাইরাস মানে হলো আইন বহির্ভূত ভাবে ইনি এই কাজটা করছে, তার মানে আপিল আদালত যে কাজটা করছে সেটা আইনের কি বলেন, সম্পূর্ণ লঙ্ঘন। কিন্তু উনি যদি যদি কেউ আপিলের মেয়াদ শেষ বাড়ছে, বিলম্ব মওকুফের দরখাস্ত দিছে, তারপরে ওই বিলম্ব মওকুফ করে যদি সে আপিলটা গ্রহণ করতো তাহলে আবার এটা বেআইনি হতো না। ঠিক আছে? তো দেখেন, আলোচ্য অংশে মূল বিচারিক আদালতের মতো আপিল আদালতেও তামাদিতে বারিত কোনো আপিল সরাসরি খারিজ করে দিবেন, এতে বিরোধী পক্ষ আপত্তি উত্থাপন করলো কিনা তা বিবেচ্য বিষয় নয়। যদি আপিল আদালত তামাদি বারিত, আন্ডারলাইন করেন, আপিল গ্রহণ করে, তামাদি বারিত আপিল কি করে? গ্রহণ করে এবং নিষ্পত্তিও করে। নিষ্পত্তিও করে মানে গ্রহণও করছে এবং সেই সাথে সাথে উনি এটা কি করছে? নিষ্পত্তিও করছে। তা 3 ধারার বক্তব্য অনুযায়ী খারিজ বলে গণ্য হবে। তামাদি বারিত আপিল নিষ্পত্তি করা হলে আদালতের এখতিয়ার বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত মানে হলো আলট্রা ভাইরেস, যাই হোক ওটা আপনাদের একটা ল্যাটিন টার্ম, এখতিয়ার বহির্ভূত কাজ বলে গণ্য হবে। আর এখতিয়ারের বাইরে আদালতের যে কোনো কাজই, আন্ডারলাইন করেন, বাতিল বলে গণ্য হবে। যে বিষয়ে আদালতের এখতিয়ার নাই এরকম কোনো কাজ করলে সেটা কি বলে গণ্য হবে? বাতিল বলে গণ্য হবে। আমরা একটা উদাহরণে যদি আসি, দেখেন যে তামাদি তামাদি উল্লেখিত 7 দিনের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আপিল দায়ের করলো। মানে আমরা জানি যে তামাদি আইনের 150 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে
কত দিনের মধ্যে বলেন? 7 দিনের মধ্যে। কিন্তু আপিলটা করছে কয়দিন পর? 7 দিন পর। কিন্তু বিলম্ব মওকুফের কোনো আবেদন করে নাই, মানে সে একে তো তার সময় শেষ, এর মধ্যে সে বিলম্ব মওকুফের কোনো আবেদনও করে নাই। আপিল আদালত এরূপ আপিল গ্রহণ করে নিষ্পত্তি করে, এখানে এরূপ নিষ্পত্তির কোনো কার্যকারিতা নাই। আপিল আদালত যদি এটা নিষ্পত্তি করে থাকে তাহলে এটা কি বলে গণ্য হবে বলেন? বাতিল বলে গণ্য হবে। তো আমরা এরপরে 3 নম্বরে চলে আসি, যে তামাদি বাড়িত আপিলের ক্ষেত্রে আপিলকারী যদি বিলম্বের যৌক্তিক কারণ দেখাতে পারে। তো এটাও অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে। এটা কত ধারা বলেন তো? কত ধারা? 5 ধারা। তামাদিতে বাড়িত আপিলের ক্ষেত্রে আপিলকারী যদি বিলম্বের যৌক্তিক কারণ, যৌক্তিক কারণ মানে যৌক্তিক কারণ কোনটা সেটা তো আমাদের 5 ধারায় ব্যাখ্যা করে নাই। ওই যে সাফিসিয়েন্ট কজ, দারিদ্রতা, আইনজীবীর ভুল, তারপরে অন্যান্য যা আছে, আইনের পরিবর্তন, এগুলাই হলো আপনার সাফিসিয়েন্ট কজ। এবং সাফিসিয়েন্ট কজ যদি দেখাইতে পারে তাহলে আপিল আদালত ওই বিলম্বের যৌক্তিক কারণ তিনি আমলে নিয়ে আপিলটা কি করতে পারে? গ্রহণ করতে পারে এবং নিষ্পত্তিও করতে পারে। তো এটার উত্তর অ্যাকচুয়ালি ওই যে এর আগে আমরা যে 5 ধারা যা পড়ছি তাই। তারপরে একটু পড়ি দেখেন। তামাদি বাড়িত আপিলের ক্ষেত্রে আপিলকারী যদি বিলম্বের যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে আপিল আদালত বিলম্ব মওকুফ করতে পারে। তামাদি আইনের 5 ধারায় আদালতকে বিলম্ব মওকুফের ক্ষমতা দেওয়া হয়েছে যদি আবেদনকারী দেখাতে পারে যে যথেষ্ট কারণে সে নির্ধারিত সময়ের মধ্যে আপিল দাখিল করতে পারেনি। কি কারণে? যথেষ্ট কারণে। কিন্তু এই আইনের 5 ধারায় আন্ডারলাইন করেন, যথেষ্ট কারণের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। এই আইনের 5 ধারায় যথেষ্ট কারণের কোনো সংজ্ঞা দিছে? দেয় নাই। যথেষ্ট কারণ অর্থ হলো যে কারণটি সত্য এবং বিশ্বস্ত, মানে যেটা আদালতের কাছে কি মনে হয় সত্য এবং বিশ্বাস্ত, এবং যে কারণটি পক্ষগণের নিয়ন্ত্রণের বাইরে, মানে যে কারণটা আমি যদি অসুস্থ হয়ে পড়ি এটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সাবধানতার পরেও যে এড়ানো সম্ভব হয় না, তাই যথেষ্ট কারণ। কোন কোন বিষয়সমূহ যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে সে সম্পর্কে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এটি প্রত্যেকটি মামলার আহ ঘটনার এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে। তবে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত কারণ সমূহ যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে। উচ্চ আদালতের যে নজির আছে সেখানে বলছে যে আমরা নিচের যে কারণগুলো আছে সেগুলো যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে। 1 নম্বরে দেখেন, আবেদনকারীর অসুস্থতা। আবেদনকারী যদি অসুস্থতার কারণে নির্দিষ্ট সময় আপিল দায়ের করতে না পারে। আবেদনকারীর কারাবাস, উনি যখন আপিল করবে ওই মুহূর্তে তিনি ছিলেন কোথায়? কারাগারে, আর একটা মামলায় কারাগারে ছিলেন। আবেদনকারীর দারিদ্রতা, তিনি যদি আহ মানে এতই অসহায়, উনি মোটামুটি দারিদ্র্যের কারণে কোনো কর্মকাণ্ড গ্রহণ করতে পারেন নাই, আপিল কার্ড করতে পারেন নাই বা কোনো দরখাস্ত করতে পারেন নাই। সরল বিশ্বাসে আবেদন কর্তৃক ভুল কার্য দ্বারা গ্রহণ, উনি ধরেন দায়ের করা উচিত ছিল আপিল, বাট উনি প্রথমে দায়ের করে ফেলছে রিভিশন, পরে যখন জানতে পারলো যে জায়গায় রিভিশন হবে না, এই জায়গায় হবে কি? আপিল। আপিল করতে গেল, দেখলো যে তামাদি মেয়াদ শেষ। সরল বিশ্বাসে আইনজীবী কর্তৃক ভুল, আইনজীবীও অনেক সময় ভুল করতে পারে, তো আইনজীবী যদি ভুল করে তাহলে সেক্ষেত্রেও আহ মওকুফ যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হতে পারে। পরে দেখেন আইনজীবীর অসুস্থতা। আইনজীবীর অসুস্থতা, আপনি যে আইনজীবীর মাধ্যমে কাজ করবেন, দেখা গেল ফাইল নথিপত্র যা আছে সব আইনজীবীর কাছে, আইনজীবী মহোদয় ট্রিটমেন্ট করতে গেছে ভারত, ট্রিটমেন্ট করতে গেছে ভারত। আইনের পরিবর্তন, যদি কোনো আইনের পরিবর্তন হয়, আইনের আপনি আপনি আগের আইনে জানেন যা করতে হবে অমুক জায়গায়, বাট আইনে চেঞ্জ হয়েছে, এটা আপনার মানে আপনি অবগত ছিলেন না। রায় বা ডিক্রির কপি প্রস্তুতিতে আদালতের কর্মকর্তার ভুল, রায় বা ডিক্রির কপি প্রস্তুতিতে যদি আদালতের কর্মকর্তা কোনো ভুল করে তাহলে সেক্ষেত্রেও সেটা কি বলে গণ্য হবে বলেন? এই আহ যথেষ্ট কারণ হিসেবে গণ্য হবে। তো এখানে এটা কিন্তু নতুন করে আপনাদের পড়া লাগবে না। এটা হচ্ছে এর আগে, এর আগে আমরা একটা আহ এর আগে যে 5 ধারায় বিলম্ব মওকুফ করছি সেখানেই এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে, তো নতুন কিছু পড়া লাগবে না। এবং এই যে একটা বিচারিক নজির আছে এটাও আমাদের এর আগেই পড়া। দেখেন আকুব আলী বনাম ফুলচাঁদ, 12 BLD 479, 479। এখন আপনারা কি জানেন যে BLD বইটা কে বের করে জানেন? বাংলাদেশ লিগ্যাল বাংলাদেশ লিগাল ডিসিশন, বাট এই BLD বইটা কে বের করে? না, BLD বের করে হলো বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে BLD মানে এই বিচারিক নজিরের বইটা বের করে বাংলাদেশ বার কাউন্সিল। দেখেন আকুব আলী বনাম ফুলচাঁদ, 12 BLD 479 মামলায়
দরখাস্তকারী জন্ডিস রোগে থাকা অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, যদিও তিনি তার আন্ডারলাইন করেন অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেননি। সাধারণত আপনি যখন যে আদালতে হাইকোর্ট ডিভিশনে যান, জেলা জজের কাছে যান, যেখানেই যান, আপনার অসুস্থতা যদি বলেন, অসুস্থতার ক্ষেত্রে আপনার আপনি মুখ দিয়ে বললে তো হবে না, ওই জায়গায় আমার মানে মোটামুটি কাগজপত্র থাকা লাগবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম দেখেন, যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেননি, তবুও তার সন্তোষজনক ব্যাখ্যার কারণে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে 350 দিন বিলম্ব মওকুফ করেছিল। তাহলে এখন সে সার্টিফিকেট না দিলেও সে যদি দেখা গেল অন্যান্য কোনো প্রমাণ হাজির করছে, তো সেই ক্ষেত্রে সে দেখা গেল হরষিত পালার কাছে সে যখন ট্রিটমেন্ট নিয়ে অবস্থায় ছিল, প্রতিদিনের একটা ছবি তুলছে, সেই ছবিগুলো তারা দেখায় যে স্যার দেখেন সার্টিফিকেট নাই কিন্তু এই যে আমার যথেষ্ট আহ মানে প্রমাণ করলাম, তা হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে তার বিলম্বটা মওকুফ করেছিল। এটাই ছিল আমাদের এই আপিল এর তামাদি ম্যাচ শেষে বিলম্ব মওকুফের যৌক্তিক কারণ দেখাতে পারলে আদালত কি করতে পারে বলেন, গ্রহণ করতে পারে। ধন্যবাদ। আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন 11 নম্বর, যে নিম্নলিখিত বিষয় আইনগত কার্যধারা রুজুর জন্য তামাদি মেয়াদ গণনার বিধানাবলী আলোচনা করুন। আপনারা যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, ধরেন এই যে টাইপের একটু আগে একটা পড়লাম, এই যে একটা পড়লাম, এইগুলা পারলে এইগুলা লিখবেন। এগুলোতে লেখা কম, আবার এইগুলাতে নাম্বার বেশি। ঠিক আছে, যদি এই ধরনের আসে। তো প্রথম যেটা, সেটা হলো প্রতারণার অভিযোগ থাকলে। 1 নাম্বার, প্রতারণার অভিযোগ থাকলে, এটা আর এখানে আলাদা করে আলোচনা করি নাই, কারণ 6 নাম্বার প্রশ্নটাই আমরা পড়ছি প্রতারণা বা তঞ্চকতা কি, প্রতারণা বা তঞ্চকতার কারণে কখন সময় গণনা বাদ দেয়। তো ওটা 6 নাম্বার প্রশ্ন। আমরা প্রতারণা বা তঞ্চকতা বা ফ্রড সম্পর্কে তামাদি আইনের 18 ধারায় আলোচনা করা হয়েছে। যে কারণে মামলা করা হবে বা যে দলিলটা দরকার মামলা করার জন্য, সংক্ষুব্ধ ব্যক্তির কাছ থেকে যদি ওই মামলার কারণটা লুকায় রাখে বা ওই দলিলটা কি লুকায় রাখে, তাহলে যেদিন থেকে সে মামলার কারণ জানবে, তার অধিকারের বিষয় জানবে বা দলিলের উপস্থাপন করতে বাধ্য করতে পারবে, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাতে করে দেখা গেল যে তার কাছ থেকে মামলা করার কারণ যদি 10 বছরও গোপন করে রাখে, যেদিন থেকে জানবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো এটা আমরা আপনারা 18 ধারা থেকে দেখে নেবেন, বা 18 ধারা পড়লে এটা তো অলরেডি আমরা জানি। তো এরপরে দেখেন পরেরটা, যে তামাদি আইনের তফসিলে তামাদি সীমার উল্লেখ নাই এরকম মোকদ্দমার ক্ষেত্রে, তামাদি আইনের তফসিলে তামাদি সীমার উল্লেখ নাই এরকম মোকদ্দমার ক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো যে আমাদের তামাদি আইনের যে প্রথম তফসিল আছে, এই তফসিলের 3টা ভাগ। তফসিলের মোট অনুচ্ছেদ আছে 183টা, ভাগ হলো 3টা। প্রথম ভাগ, মামলার মূল মোকদ্দমার তামাদি মেয়াদ 1 থেকে 149, 1 থেকে 149। দ্বিতীয় ভাগ, আপিলের তামাদি মেয়াদ, ফৌজদারি দেওয়ানি আপিল, এনিথিং, সেটা 150 থেকে 157, 150 থেকে 157। তৃতীয় ভাগ, আমাদের অন্যান্য দরখাস্তের তামাদি মেয়াদ, এটা 158 থেকে 183। এখন তামাদি আইনের যেহেতু মূল মামলার তামাদি মেয়াদ সম্পর্কে বলছে প্রথম তফসিলের 1 থেকে 149 অনুচ্ছেদে, তার মানে এটা 1 থেকে 149 অনুচ্ছেদ সব হলো কি মামলা, দেওয়ানি মামলা। তাহলে আমাদের যেহেতু 1 থেকে 149 অনুচ্ছেদ, তাহলে আমরা জানি যে 149 প্রকারের দেওয়ানি মামলা করা যায় লিস্ট, বুঝতে পারছেন। এরপরে আবার বলে দিছে কি, যে যদি কোনো মামলার তামাদি মেয়াদ উল্লেখ না থাকে, যদি দুই একটা বাদ পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই তামাদি মেয়াদ নির্ধারিত হবে 120 অনুচ্ছেদে যে বিধান বর্ণিত আছে সেই অনুসারে। 120 অনুচ্ছেদে এসে 6 বছর, কয় বছর, 6 বছর। তাহলে ধরেন আমাদের 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে নিষেধাজ্ঞা তামাদি মেয়াদ নাই, শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ নাই, সত্য ঘোষণা মামলার তামাদি মেয়াদ নাই। তারপরে কিছু ক্ষেত্রে অগ্রকরার মামলার তামাদি মেয়াদ নাই। অগ্রকর মামলার তামাদি মেয়াদ যদিও 10 অনুচ্ছেদে আছে, বাট কিছু ক্ষেত্রে আছে যে অগ্রকর মামলার তামাদি মেয়াদ নাই। তো এই সকল ক্ষেত্রে তামাদি মেয়াদ নির্ধারিত হবে তাহলে কত অনুচ্ছেদ অনুসারে বলে দেবে, কতদিন, কত, 6 বছর। ঠিক আছে, তাহলে 6 বছর। এবং আরেকটা অনুচ্ছেদ আমরা একটু পরে পড়বো, সেটা হলো যে সকল আহ আবেদন দাখিলের নির্দিষ্ট তামাদি মেয়াদ ওই 158 থেকে 183-র মধ্যে নাই, তাহলে সেটা নির্ধারিত হবে 181 অনুসারে 3 বছর। যদি কোনো আবেদন দাখিলের তামাদি মেয়াদ উল্লেখ না থাকে, তাহলে ওই আবেদনটা দায়ের করতে হবে কত অনুচ্ছেদ অনুসারে, 181-তে কত বছর, 3 বছর। আর মূল মোকদ্দমার তামাদি মেয়াদ উল্লেখ না থাকলে সেটা কত অনুচ্ছেদ, 120 অনুচ্ছেদ অনুসারে কত বছর, 6 বছর।
তো একটু আমরা দেখি, দেখেন যে তামাদি আইনের তফসিলে উল্লেখিত সীমার উল্লেখ নাই এরকম মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনের প্রথম তফসিলে সাধারণত বিভিন্ন মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে যদি কোনো মোকদ্দমা দায়েরের জন্য সুনির্দিষ্টভাবে অনুচ্ছেদে তামাদি মেয়াদ উল্লেখ না করা থাকে, সেক্ষেত্রে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুযায়ী মামলার নালিশের কারণ উদ্ভবের দিন থেকে, আন্ডারলাইন করবেন, 6 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এটা একটু আন্ডারলাইন করেন, মামলার নালিশের কারণ উদ্ভবের দিন থেকে, যেদিন থেকে কজ অফ অ্যাকশনের উদ্ভব হবে সেদিন থেকে 6 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। যেমন যেমন বুঝে দেন, যেমন ঘোষণামূলক মোকদ্দমা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা, কমা দিয়ে লেখেন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ইত্যাদি। ঘোষণামূলক মোকদ্দমা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা, কমা দিয়ে লেখেন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা ইত্যাদি। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, দরকার হলে, এটা তো ছোট হয়ে গেছে, যদি মনে করেন যে নাম্বার বেশি আছে তাহলে একটা উদাহরণ দিয়ে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? যে অমুক ব্যক্তি অমুককে বেদখলের হুমকি দেয়, এখন আমরা জানি বেদখলের হুমকি দিলে মামলা করতে হয় স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। এখন আমাদের দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের প্রথম ভাগের 1 থেকে 149 অনুচ্ছেদে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা তামাদি মেয়াদ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, সেহেতু স্থায়ী নিষেধাজ্ঞার মামলা তামাদি মেয়াদ নির্ধারিত হবে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে। তাহলে যেদিন থেকে বেদখলের হুমকি দিল সেদিন থেকে কতদিনের মধ্যে? 6 বছরের মধ্যে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে হবে। তো 3 নম্বর পয়েন্টটা দেখেন। 3 নম্বর প্রশ্নটা, স্থাবর সম্পত্তির সত্ত্ব প্রচার ও দখল উদ্ধারের মোকদ্দমার ক্ষেত্রে স্থাবর সম্পত্তির সত্ত্ব প্রচার এবং দখল উদ্ধারের মামলা বলছে যে সত্ত্ব প্রচার এবং দখল উদ্ধার। সত্ত্ব প্রচার মানে 842 ধারা, 842 ধারা তামাদি আমরা গত গত ক্লাসে পড়ছি 142 আর কত 144। এখন 142 আর 144-এর মধ্যে পার্থক্য কি গতদিন আমরা আলোচনা করেছিলাম। যদি আপনাকে আপনি মালিক আপনাকে বেদখল করেছে, তাহলে আপনি 12 বছরের মধ্যেই 842 ধারা মামলাটা করবেন, এবং এই 12 বছর মানে গণ্য করা হবে তামাদিনের 142 অনুচ্ছেদ অনুসারে। আর আপনি মালিক বাট আপনি বেদখল হন নাই, আপনার সত্ত্ব অস্বীকার করছে, তাহলেও 12 বছরের মধ্যে মামলাটা করবে, যেদিন থেকে সত্ত্ব অস্বীকার করছে সেদিন থেকে। এটা হলো কত অনুচ্ছেদ? 144। ঠিক আছে। এবার আসি, দেখেন 4 নম্বরে, চুক্তি প্রবলের মোকদ্দমার ক্ষেত্রে। চুক্তি প্রবল এর অনেকগুলা নাম: সুনির্দিষ্ট চুক্তি, সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বলবৎ, চুক্তি প্রবল, ইংলিশে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এটা আছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকায়নের 12 ধারার মামলা। কত ধারার মামলা? 12 ধারা। 12 ধারার দুইজনের মধ্যে যদি কোনো চুক্তি হয়, পরবর্তীতে এক পক্ষ চুক্তির শর্ত যদি কি করতে চায়, ভঙ্গ করতে চায়, তাহলে সংযুক্ত পক্ষ মামলা করে যে কেন সে ভঙ্গ করবে, তারে দিয়ে সেই কাজ করানোর জন্যই যে মামলাটা করে সেটাকে কি বলে? চুক্তি প্রবল বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। তো এইগুলা আসলে আমরা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা কতদিনের মধ্যে করতে হবে, কত কোর্ট ফিস দিতে হবে, এইগুলা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনেই পড়ে এসেছি। তো তামাদি আইনের 113 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করতে হবে যখন চুক্তি পালনের জন্য এটা বলতেন নির্ধারিত তারিখ, নির্ধারিত তারিখ বা যখন নির্ধারিত তারিখ, আন্ডারলাইন করবেন, থাকে না, সেক্ষেত্রে বাদী যখন চুক্তি পালনের অস্বীকৃতি সম্পর্কে জানতে পারে সেদিন থেকে 1 বছরের মধ্যে। একটু এখানে একটু পরে একটা প্রবলেমেটিক প্রশ্ন আছে, এটা আপনি ভালো বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ধরেন অনুপ একটা জায়গা বিক্রি করতে চাইছে, জাকারিয়া কিনতে চাইছে। তো জায়গাটার দাম মনে করেন যে 5 লক্ষ টাকা, ওনাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে, এবং বায়না চুক্তিতে লেখা যে অনুপ্রে জাকারিয়া 3 লক্ষ টাকা দিল, পরবর্তীতে যে কোনো সময় 2 লাখ টাকা জাকারিয়া অনুপ্রে দিলে অনুপ এই জায়গাটা মূল দলিল করে দিবে। কিন্তু ওই বায়না চুক্তিতে কোথাও লেখা নাই যে কত দিনের মধ্যে এই 2 লাখ টাকাটা দিতে হবে। বুঝতে পারছেন? তার মানে ধরেন 6 মাস পরে, 6 মাস পরে এসে অনুপ 6 মাস পরে এসে জাকারিয়া বলতেছে যে অনুপ এই যে 2 লাখ টাকা দিছি আমার, তুমি মূল দলিলটা করে দাও। অনুপ আজ দেই কাল দেবো 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 করে 2 বছর ঘুরাইছে, 2 বছর ঘুরাইছে, 2 বছর পরে এসে বলতেছে ভাই তোমার কাছে আমি জায়গা বিক্রি করবো না।
তাহলে এই ক্ষেত্রে যেদিন থেকে কি করলো, অস্বীকার করলো, সেদিন থেকে 1 বছরের মধ্যে জাকারিয়াকে চুক্তি প্রবলের মামলাটা দায়ের করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু ওনাদের বায়না চুক্তিতে যদি এরকম থাকতো যে বায়না চুক্তি আজকে হচ্ছে নভেম্বরের 28 তারিখ, আজকে 3 লাখ টাকা দেয়া হলো, আগামী 6 মাসের মধ্যে জাকারিয়া 2 লাখ টাকা হাজির করলে অনুপ জায়গা দলিল করে দিতে বাধ্য থাকবে। 6 মাসের মধ্যে জাকারিয়া 2 লাখ টাকা নিয়ে অনুপের পিস পিস ঘুরতেছে, অনুপ কি দেয় না, পরে দেবো পরে দেবো এই কথা বলতেছে, অস্বীকার করে না কিন্তু পরে দেবো পরে দেবো বলতেছে। তাহলে মামলাটা জাকেরে দায়ের করতে হবে কয় তারিখের মধ্যে থেকে বলেন তো? ওই যে যে লিমিটটা চুক্তিতে উল্লেখ আছে ওর পর থেকেই জাকারিয়া মামলা দায়ের করতে পারবে। এই জায়গায় অনুপের আর সুনির্দিষ্ট করে অস্বীকার করার দরকার নাই। বুঝতে পারছেন? কিন্তু যে ক্ষেত্রে মূল দলিলে মানে বায়না চুক্তিতে মূল দলিল কবে করে দিবে এরকম কোনো ডেটের কথা বলা নাই, সেক্ষেত্রে যেদিন থেকে অস্বীকার করবে সেদিন থেকে 1 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। বুঝছেন? দেখেন, আমরা পরের প্রশ্নটা দেখি যে দরখাস্ত দাখিলের ক্ষেত্রে তামাদির সময়, ক্ষেত্রে বানানটা ঠিক করেন, দরখাস্ত দাখিলের ক্ষেত্রে তামাদির সময়সীমা উল্লেখ না থাকলে, দরখাস্ত তো বুঝেন, দরখাস্ত মানে হলো আবেদন, যা মামলাও না যা আপিলও না, ঠিক আছে? তো তামাদি আইনের এই যে দেখেন 158 থেকে 183 অনুচ্ছেদ পর্যন্ত বিভিন্ন দরখাস্ত বা আবেদন দাখিলের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে যে সকল দরখাস্ত দায়েরের জন্য কোনো তামাদি মেয়াদ উল্লেখ করা হয়নি, আন্ডারলাইন করেন, যে যে সকল দরখাস্ত দায়েরের জন্য কি বলেন কোনো তামাদি মেয়াদ উল্লেখ করা হয়নি, সে সকল দরখাস্ত দায়ের করতে হবে তামাদি আইনের 181 অনুচ্ছেদ অনুসারে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। যেমন দেওয়ানি কার্যবিধির 144 ধারার অধীন প্রত্যর্পণের দরখাস্ত, দেওয়ানি কার্যবিধির কত ধারার অধীন? 144 ধারার অধীন প্রত্যর্পণের দরখাস্ত। তা প্রত্যর্পণটা হলো যে আপনারা মোটামুটি সবাই সঠিক, সেটা হলো যে ধরেন অনুপ 5 লাখ টাকা পাবে আমাদের নূর ভুইয়ার কাছে। এখন অনুপ তো দেওয়ানি মামলা দায়ের করছে, দায়ের করার পরে অনুপ ওই মামলায় জয়লাভ করছে। জয়লাভ করা মানে হলো অনুপের পক্ষে ডিক্রি হয়েছে, অনুপ হলো ডিক্রিধার আর নূর ভুইয়া হচ্ছে দায়ী। এখন আমরা জানি দেওয়ানি মামলার ক্ষেত্রে ডিক্রি পাওয়ার সাথে সাথেই ফল ভোগ করা যায় না, কি করতে হয়? জারি মামলা। তাহলে উনি করবে যে ডিক্রিদার সে করবে জারি মামলা, আর যে দায়িক সে করবে আপিল। তো নূর ভুইয়া আপিল করার আগেই অনুপ জারি মামলা করে দিছে। নূর ভুইয়ার 5 কাঠা জমি ছিল, 5 কাঠা জমি বিক্রি করে 5 লাখ টাকা জারি কারক আদালত অনুপরে বুঝাই দিছে। তো অনুপ ডিক্রির ফল কি করে ফেলছে? ভোগ করে ফেলছে। এখন নূর ভুঁইয়া গিয়ে আপিল করছে, আপিল ধরেন 2 বছর চলছে। 2 বছর চলার পর আপিল আদালত ডিক্রি দিছে যে অনুপ নূর ভুঁইয়ার কাছে কোনো টাকা পাবে না। তাহলে মূল মামলায় বিচারিক আদালত যে সিদ্ধান্তটা দিয়েছিল, বিচারিক আদালতের সিদ্ধান্তের ফল কিন্তু ডিক্রিদার ভোগ করে ফেলছে। সেই সিদ্ধান্তটা পরিবর্তন হলো কোথায় গিয়ে? আপিলে গিয়ে। কিন্তু যিনি আপিলে জয়লাভ করছে তিনি তো অলরেডি এই সবকিছু কি করছে, হারাই ফেলছে। এখন উনি আপিলের যে উনি জয়লাভ করলেন, আপিলের ডিক্রির ফল ভোগ করার জন্য ওই যে যে উনি যা যা হারাইছে এটা ফিরে পাওয়ার জন্য ওই যে আদালতে জারি মামলা করছিল সেই আদালতে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে তিনি যে আবেদনটা করবেন এটা বলে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। এটা করা হয় আমাদের দেওয়ানি কার্যবিধির 144 ধারায়, এবং এটা করতে হবে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। তবে এখানে একটা জিনিস আপনারা দেখেন, যদি এই জায়গায় ধরেন অনুপ বিক্রিদার, অনুপ জারি মামলা করছিল বা জারি মামলা এখনো করে নাই, নূর ভুঁইয়া গিয়ে আপিল করছে, আপিল করে ডিক্রি রিভার্স হয়ে গেছে, আপিলে নূর ভুঁইয়াই জয়লাভ করছে, আপিলে গিয়ে প্রমাণিত হলো যে নূর ভুঁইয়ার কাছে অনুপ কোনো টাকা পাবে না। এই ক্ষেত্রে কি নূর ভুঁইয়ার কি এই প্রত্যর্পণের আবেদন করার দরকার আছে? নাই, কারণ উনি তো কিছু কি হারাই নাই। যদি উনি হারাইতো সেইটা ফিরে পাওয়ার জন্য যে আবেদনটা করতো সেটারে বলে কি? প্রত্যর্পণ। বুঝতে পারছেন? আবার এরকম দেখেন যে অনুপ জিতছে, জিতার পর উনি কোনো জারি মামলা করে নাই, তো অনুপের তো আপিলের প্রশ্নই ওঠে না, কারণ জারি মামলা তো 3 বছর বা 6 বছরের মধ্যে করা যায়। অনুপ চুপচাপ আছে, ভুইয়া গিয়ে আপিল করছে, আপিল করার পর আপিলে ভুইয়া হেরে গেছে, ভুইয়া হেরে গেছে, তার মানে অনুপ বিচারিক আদালতেও জিতলো, আপিল আদালতেও জিতলো। এখন অনুপ ডিগ্রির ফল ভোগ করার জন্য কি মামলা করবে? ওই জারি মামলা। বুঝছেন? তাহলে প্রত্যর্পণের আবেদন তখনই করে যখন আমি জারি মামলায় কিছু কি হারাইছি।
আচ্ছা, আমরা 12 নম্বর প্রশ্নে আসি, আমাদের সর্বশেষ প্রশ্ন। 12 ক, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর বিধান বিশেষ আইনের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য, ব্যাখ্যা করুন। এটার উত্তর কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি এর আগেই, যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের কোন কোন বিধানাবলী প্রযোজ্য সেটা কিন্তু বলা হয়েছে তামাদি আইনের কত ধারায় বলেন তো? 29 ধারায়। 29 ধারায় বলছে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, 22 প্রযোজ্য, নাকি? এই ধারাগুলো প্রযোজ্য। তো এছাড়া অন্যান্য ধারা গুলো কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। যেরকম বিলম্ব মওকুফ, 5 ধারার যে বিলম্ব মওকুফ, এটা আপনি বিশেষ আইনের ক্ষেত্রে এই সুবিধাটা পাবেন না। তো আমরা একটু পড়ি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখেন, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন, তামাদি আইন সরি আইনের প্রতিষ্ঠিত নীতি অনুসারে সাধারণ আইনের উপর বিশেষ আইন সবসময় প্রাধান্য পাবে। মানে সাধারণ আইনের উপর বিশেষ আইন সবসময় কি পাবে? প্রাধান্য পাবে। এখন আপনারা যদি বলা হয় যে আপনি তাহলে সাধারণ আইন কিভাবে শনাক্ত করবেন আর বিশেষ আইন কিভাবে শনাক্ত করবেন, যে আইনটার আগে, যে আইনটা হচ্ছে আগের আইন সেটা হচ্ছে কি সাধারণ। ধরেন অপরাধ সংক্রান্ত সাধারণ আইন হচ্ছে দণ্ডবিধি, কিন্তু পরবর্তীতে সময়ের প্রয়োজনে ওই নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যৌতুক নিরোধক আইন, এইগুলো তৈরি করা লাগছে। তার মানে এই আইনগুলো কি আইন? বিশেষ আইন। তো দেখেন, তো আমাদের আইনের একটা প্রতিষ্ঠিত নীতি যে সাধারণ আইনে যা থাকার থাক, যদি বিশেষ আইন তৈরি করা হয় প্রাধান্য পাবে কি আইন? বিশেষ আইন। যেরকম আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শাস্তি হচ্ছে সর্বনিম্ন, মানে এখন ধর্ষণের শাস্তি মানে সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড। এখন যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আমাদের দণ্ডবিধি অনুসারে হলো যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে এখন যদি ধর্ষণের ঘটনা ঘটে, মামলা হবে কোন আইনে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে, কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা কি আইন? বিশেষ আইন। বিশেষ আইনে বর্ণিত কোনো বিধানকে উপেক্ষা করে সাধারণ আইন প্রয়োগ করা সম্ভব নয়, এতে করে বিশেষ আইন প্রণয়নের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তামাদি আইন 1908 তামাদি মেয়াদের একটি সাধারণ আইন বলে বিশেষ আইনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। তামাদি আইনের ধারা আন্ডারলাইন করবেন, 29 পাঠ করলে বোঝা যায় বিশেষ আইনে তামাদির মেয়াদ উল্লেখ থাকলে তাতে তামাদি আইনের প্রয়োগ হবে না। মানে যদি কোনো ক্ষেত্রে বিশেষ আইনে বলা থাকে যে এই মামলাটা এতদিনের মধ্যে করতে হবে, এই আপিলটা এতদিনের মধ্যে করতে হবে, সেই ক্ষেত্রে ওই বিশেষ আইনের বিধানই প্রাধান্য পাবে। সেই ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রাধান্য পাবে না, কারণ তামাদি আইনের বিধান যদি প্রাধান্যই পেত তাহলে তো বিশেষ আইনটা তৈরি করার দরকার হতো না। যেহেতু বিশেষ প্রকৃতির আইনে আপিল দায়ের সংক্রান্ত সময়সীমা সুস্পষ্টভাবে উল্লেখ আছে, তাই বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রয়োজন নেই। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত এই বিষয়টি প্রতীয়মান হয়। যেমন একটি মামলায় আদালত সিদ্ধান্ত দেন যে যখন বিশেষ আইন দ্বারা সময়সীমা নির্ধারিত হয় তখন তামাদি আইন অপ্রয়োগযোগ্য। অপ্রয়োগযোগ্য মানে কি? প্রয়োগ করা যাবে না। এখন আমরা এখানে একটু চলে আসি, দেখেন যে বিশেষ আইনের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান বা 5 ধারার বিধান। তামাদি আইনের 29 ধারা অনুসারে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধানাবলী প্রযোজ্য নয়। যেমন তামাদি আইনের 5 ধারার বিধানাবলী অপরাধ সংক্রান্ত সাধারণ আইন, দণ্ডবিধির অধীনে কোনো দণ্ড প্রদান করা হলে সেই ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে বিলম্ব হলে তামাদি আইনের 5 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের আবেদন করা যাবে। মানে দণ্ডবিধির যে কোনো জায়গায় যদি তারে সাজা দেওয়া হয়, আর দণ্ডবিধির ক্ষেত্রে তো ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে বিলম্ব হইলেও বিলম্ব মওকুফের দরখাস্ত করা যাবে তামাদি আইনের 5 ধারা অনুযায়ী। কিন্তু বিশেষ আইন, যেমন বিশেষ ক্ষমতা আইন 1974, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ইত্যাদি ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না, প্রযোজ্য নয়। তো দেখেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে নারী ও শিশু নির্যাতন, একটা ও দেন, নারী ও, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ওখানে একটা ও দেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে নারী ও, পাইছেন? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীন কোনো ব্যক্তিকে দণ্ডিত করা হলে উক্ত দণ্ডের বিরুদ্ধে 60 দিনের মধ্যে আপিল করতে হয়। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে যদি কাউরে কোনো শাস্তি দেওয়া হয়, আপিল করতে হবে কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। যদি কোনো কারণে দণ্ডিত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 60 দিনের মধ্যে আপিল করতে না পারে, তবে পরবর্তীতে তামাদি আইনের 5 ধারার অধীন বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল দায়ের করা যাবে। আপনি আর 5 ধারার সুবিধা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে কি বলেন? পাবেন না। কারণ
তামাদি আইনের 5 ধারার বিধানাবলী তো বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে তামাদি আইনের 29 ধারা অনুযায়ী তামাদি আইনের নিম্নলিখিত বিধানাবলী বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, যথা, এই যে দেখেন, যথা কি, 3 ধারার বিধানাবলী, অর্থাৎ নির্দিষ্ট তামাদি মেয়াদের পর বিশেষ আইনের অধীন কোনো আপিল বা আবেদন করলে তা কি হবে, খারিজ হবে। এছাড়া তামাদি মেয়াদ গণনা সম্পর্কিত অন্যান্য ধারা, যেমন আন্ডারলাইন করেন 4 ধারা, 9 থেকে 18 ধারা, 22 ধারার বিধানাবলী সেই পর্যন্ত প্রযোজ্য হবে যে পর্যন্ত বিশেষ আইন দ্বারা বাদ দেওয়া হয়নি। যদি কোনো বিশেষ আইনে বলা থাকে যে এই আইনের ক্ষেত্রে তামাদি আইনের 4 ধারা প্রযোজ্য হবে না, তাহলে তামাদি আইনের 4 ধারা কি প্রযোজ্য হবে না, এই কথা বলছেন। উপরোক্ত ধারাসমূহ ব্যতীত তামাদির অন্যান্য ধারাসমূহ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র উপরোক্ত ধারাসমূহই প্রযোজ্য হবে, 3, 4, 9 থেকে 18, 22 নাকি। এছাড়া দেখেন, এছাড়া চুক্তি আইনের আন্ডারলাইন করেন 25 ধারা এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনের ক্ষেত্রেও তামাদি আইনের কোনো বিধান কার্যকর হবে না, দেখেন কোনো বিধান, একটু লেখেন। এছাড়া চুক্তি আইনের 25 ধারা এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনের ক্ষেত্রে তামাদি আইনের কোনো বিধান কার্যকর হবে না। অতএব উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় যে বিশেষ আইনের অধীন রুজুকৃত মামলা বা আপিলে তামাদি মওকুফ করা যাবে না। এখন প্রশ্ন এসে যায় যে তামাদি মওকুফ করা যাবে না, এটা তো 5 ধারায় মওকুফ করা যাবে না, কিন্তু বিশেষ আইনের মামলায় যদি ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করা হয়, তাহলে কি 14 ধারা প্রযোজ্য হবে কিনা বিশেষ আইনের ক্ষেত্রে? কি ভুইয়া? হ্যাঁ, 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? হবে না। 3 ধারা প্রযোজ্য হবে, 4 ধারা প্রযোজ্য হবে, 9 থেকে 18 প্রযোজ্য হবে, কত প্রযোজ্য হবে? 22। তাহলে বিশেষ আইনে ধরেন অর্থঋণ আদালতের একটা মামলা ভুল আদালতে দায়ের করছে, তাহলে পরবর্তীতে যখন মামলা দায়ের, অর্থঋণ একটা বিশেষ আইন, পরবর্তীতে যখন যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে গেল, দেখলো যে তামাদি মেয়াদ শেষ, তাহলে এই ক্ষেত্রে অর্থঋণ বিশেষ আইন এই জায়গায় তামাদি আইনের 14 ধারা প্রযোজ্য হবে কিনা? হবে। কারণ 29 ধারায় বলছে যে তামাদি আইনের বিধান, এই কোন কোন বিধান বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তার ভিতরে কিন্তু 14 ধারা আছে, 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, আর কত? 22। বুঝতেন? আচ্ছা, আপনাদের দারুণ একটা উদাহরণ দিই, এখানেই একেবারে সব শেষের পেজে চলে আসেন। ওই যে এনআই অ্যাক্টের মামলা দেখেন, এনআই অ্যাক্টের একটি মামলা আইনজীবীর ভুল পরামর্শের কারণে, আন্ডারলাইন করবেন, এখতিয়ারবিহীন আদালতে দায়ের করা হয়। কোন আদালতে দায়ের করে? এক্ষেত্রে বাদী তামাদি আইনের 14 ধারার সুবিধা পাবে কি? বাদী কি তামাদি আইনের 14 ধারার সুবিধা পাবে কিনা? এখন আপনারা এনআই অ্যাক্টের মামলার তামাদি মেয়াদ কি জানেন? কারো ধারণা আছে? না। এনআই অ্যাক্টের মামলা হলো, আপনারা এনআই অ্যাক্টের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় বলছে যে আপনারা যদি কোনো, ধরেন একজন চেক দিল, তাহলে চেকে যদি তারিখ থাকে, ওই তারিখের মধ্যে আপনাকে কোর্টে উপস্থাপন করতে হবে। আর যদি কোনো তারিখ না থাকে, তাহলে সেক্ষেত্রে কতদিন, যেদিন থেকে দিয়েছে সেদিন থেকে 6 মাসের মধ্যে। আচ্ছা দেখেন, ওই তারিখ থেকে 6 মাসের মধ্যে আর কি, আর তারিখ থাকলে তো এটা, জি, তারিখ না থাকলে তো আনলিমিটেড, আর তারিখ থাকলে 6 মাসের মধ্যে। ধন্যবাদ। 6 মাসের মধ্যে ধরেন আপনি ব্যাংকে উপস্থাপন করছেন, হয় স্বাক্ষর মিলে নাই, না হলে ইনসাফিসিয়েন্ট ফান্ড, মানে যে কোনো কারণেই হোক একটা ডিসঅনার হয়েছে, হওয়ার পর যেদিন থেকে ডিসঅনার হলো, এদিন থেকে 30 দিনের মধ্যে লিগাল নোটিশ দিতে হবে। লিগাল নোটিশ দিতে হবে যে চেক দিছিল তারে, যে আপনি আমার চেক দিছিলেন অমুক তারিখে, আমি এত তারিখে ব্যাংকে উপস্থাপন করছি, উপস্থাপনের পরে আমার ডিসঅনার হয়েছে, এই কারণে আপনারা লিগাল নোটিশ দিলাম, আপনি আমার টাকা কি করেন, পরিশোধ করেন। তাহলে ব্যাংকে ডিসঅনার হওয়ার কতদিনের মধ্যে নোটিশ দিতে হবে? 1 মাস। আর উনি যেদিন আবার ওই লিগাল নোটিশটা পাবে, সেদিন থেকে ওনার 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। ধরেন উনি 1 মাসের ওখানে তো এডি অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকারপত্র পাই যে সে কবে অ্যাকসেপ্ট করছে, সেদিন থেকে 30 দিনের মধ্যে তিনি টাকা পয়সা কোনো পরিশোধ করেন নাই, তাহলে 30 দিন পর থেকে হলো আপনার মামলা করার তামাদি মেয়াদ
শুরু হবে, মামলাটা করতে হবে ওর পর থেকে 30 দিনের মধ্যে, তার 1 মাসের মধ্যে আর কি। তার মানে উনি তো লিগাল নোটিশ পাওয়ার কতদিনের মধ্যে টাকা দিবে? 1 মাস। 1 মাসের মধ্যে উনি টাকা দেয় নাই, তাহলে যেদিন 1 মাস শেষ হয়ে গেল তারপরের 1 মাসের মধ্যে হলো কি মামলাটা দায়ের করতে হবে। এখন আপনি ধরেন আইনজীবীর ভুলের কারণে মামলাটা আর একটা আদালতে দায়ের করছেন, ওখানে বেশ সময় ব্যয় হয়ে গেছে, পরবর্তীতে যখন জানতে বললেন এখন আর আপনার তামাদি মেয়াদ নাই, এখন কি তামাদি আইনে 14 ধারার বিধান প্রযোজ্য হবে কিনা? এখন যদিও আমরা জানি যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আহ তামাদ মূল ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইনের বিধান কি প্রযোজ্য? প্রযোজ্য না, যে কোনো সময় ফৌজদারি মামলা দায়ের করা যায়, কিন্তু এটা ফৌজদারি মামলা হলেও এটা তো একটু আলাদা নেচারের। এই জায়গা তো একটু ওই যে ইসের কথা বলে দিছে, মানে আপনার একটা তামাদি মেয়াদের কথা বলে দিছে। তো এই কারণে দেখেন, ঘটনার বর্ণনা এনআই অ্যাক্টের একটি মামলা আইনজীবীর ভুল পরামর্শের কারণে এখতিয়ারবিহীন আদালতে দায়ের করা হয়, বিচার্য বিষয়। এক্ষেত্রে বাদী তামাদি আইনের 38 ধারার সুবিধা পাবে কিনা তা আলোচনা করতে হবে। আরো মজার বিষয়, এনআই অ্যাক্টের মামলা যে শুধু আমরা তো ফৌজদারি মামলা করি তা না, এ জায়গায় দেওয়ানি মামলাও করা হয়। আমার যতদূর মনে পড়ে এই সম্পর্কে বলা আছে 37 আদেশে আমাদের দেওয়ানি কার্যবিধির। হ্যাঁ, 37 আদেশে, জি। তো আইনানুগ পর্যালোচনা যদি দেখি, যে আমরা জানি যে এনআই অ্যাক্টের মামলা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তামাদি আইনের 29 ধারা অনুযায়ী তামাদি আইনের নিম্নলিখিত বিধানাবলী বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, যথা: এক, তামাদি আইনের 3 ধারার বিধানাবলী অর্থাৎ নির্দিষ্ট তামাদি মেয়াদের পর বিশেষ আইনের অধীন কোনো আপিল বা আবেদন দায়ের করলে তা কি হবে? খারিজ হবে। এছাড়া তামাদি মেয়াদ সম্পর্কিত অন্যান্য ধারা, যেমন 4 ধারা, 9 থেকে 18 ধারা এবং 22 ধারার বিধানাবলী সেই পর্যন্ত প্রযোজ্য হবে যে পর্যন্ত বিশেষ আইন দ্বারা বাদ দেওয়া হয়নি। যেহেতু তামাদি আইনের উপরোক্ত ধারাসমূহ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, তাই বলা যায় যে তামাদি আইনের 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তামাদি আইনের 14 ধারা অনুসারে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে, অবশ্যই উদ্দেশ্যটা কি হইতে হবে? সৎ। সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারার ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। 14 ধারার বিধানাবলী মূল দেওয়ানি মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রেও প্রযোজ্য। 14 ধারার বিধানাবলী অনুসরণ করা আদালতের জন্য কি বাধ্যতামূলক। 14 ধারা অনুযায়ী যদি কোনো মোকদ্দমা, আপিল বা অন্য কোনো দরখাস্ত সৎ বিশ্বাসে এখতিয়ার বহির্ভূত আদালতে দায়ের করা হয়, তবে উক্ত প্রথম আদালতে বা এখতিয়ার বহির্ভূত আদালতে ব্যয়িত সময় 14 ধারা অনুযায়ী আদালত বাদ দিতে বাধ্য। তবে এক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে, যেমন: এক, পূর্ববর্তী ও পরবর্তী মোকদ্দমার কার্যক্রম, আন্ডারলাইন করেন, একই পক্ষগণ কর্তৃক হতে হবে, অর্থাৎ আগের মামলা আর পরের মামলার পক্ষগণ বাদী বিবাদী একই। বাদী পূর্ববর্তী মোকদ্দমাটি যত্নের সাথে এবং সরল বিশ্বাসে পরিচালনা করে আসতেছিল, তার যত্নের কোনো অভাব ছিল না। এখতিয়ারগত ত্রুটির কারণে পূর্ববর্তী আদালত মোকদ্দমাটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না। এখন আমরা উদাহরণ যদি একটা দেখি, দেখেন, ক এখতিয়ারবিহীন আদালতে সৎ বিশ্বাসে একটি মোকদ্দমা দায়ের করে, পরবর্তীতে দেখা যায় উক্ত আদালতের মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার নেই। ক মোকদ্দমাটি অন্য এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করে, কিন্তু ইতোমধ্যে তামাদি মেয়াদ অতিক্রম হয়ে গিয়েছে, তাই এক্ষেত্রে পূর্ববর্তী মোকদ্দমাটির ব্যয়িত সময় বাদ দেওয়ার জন্য ক 14 ধারার অধীনে বিলম্ব মওকুফের আবেদন করতে পারে। সুতরাং বলা যায় যে বাদী ক উক্ত ঘটনায় তামাদি আইনের 14 ধারার সুবিধা। আচ্ছা, তো দেখেন সিদ্ধান্ত। সুতরাং বাদী ক উক্ত ঘটনায় তামাদি আইনের 14 ধারার সুবিধা পাবে। কিন্তু যদি বলতো 5 ধারার সুবিধা পাবে কিনা, 5 ধারার সুবিধা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্যই না, আর বিশেষ আইনের ক্ষেত্রেও 5 ধারার সুবিধা দাবি করা যাবে না। জি, জি, জি। ওই যে ওই আদালতে গিয়ে উনি ফেরত দিলে যে দায়ের করবেন। জি। আচ্ছা, এখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন আছে, এটা আমরা একটু দেখবো। দেখেন, আমরা ঘটনার বর্ণনায় চলে আসি। এক্স ওয়াই এর নিকট একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 নিবন্ধিত বায়না চুক্তি করে। এই নিবন্ধিত বায়না চুক্তি শব্দটা বলতেন, নিবন্ধিত বায়না চুক্তি। নিবন্ধিত বায়না চুক্তির ইংরেজি কি বলে জানেন? কিন্তু বায়না অর্থ, বায়না চুক্তির ইংরেজি, তানভীর তো ইংরেজি বিশেষজ্ঞ, বলেন।
বায়না চুক্তির ইংরেজিতে কি বলে? হ্যাঁ, একটু বলেন, একটু উল্টাই বলেন। কন্ট্রাক্ট ফর সেল। কন্ট্রাক্ট ফর সেল, জি। তো দেখেন, এক্স ওয়াই এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 তারিখে নিবন্ধিত বায়না চুক্তি করে। তাহলে এই জায়গায় আহ এক্স হলো বিক্রেতা আর ওয়াই হলো কি ক্রেতা, এবং চুক্তিটা হয়েছে কবে? 1/1/2021। চুক্তিনামায় হস্তান্তর দলিল আন্ডারলাইন করবেন, নিবন্ধনের কোনো সময় উল্লেখ করা হয়নি। মানে হস্তান্তর দলিল নিবন্ধন মানে হলো মূল দলিলটা কবে করে দিবে, এই টাইপের কোনো কথা সেখানে কি বলা হয় নাই। ওকে। ওয়াই 1/9/2021, মানে ওই সালেরই 9 মাসের 1 তারিখে, সেপ্টেম্বর মাসের 1 তারিখে চুক্তিনামা উল্লেখিত অবশিষ্ট অর্থ গ্রহণে এক্স কে বিক্রয় দলিল নিবন্ধনের জন্য অনুরোধ করে। মানে 8 মাস পরে এসে বা 9 মাস পরে এসে ওয়াই বলতেছে, ভাই তোমার এই যে অবশিষ্ট টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমারে মূল দলিলটা করে দাও, দলিলটা করে দাও। এক্স বিক্রয় দলিল নিবন্ধনে নানা অজুহাতে বিলম্ব করতে থাকে, বলতেছে যে আজকে দেবানি, কালকে দেবানি, এবং অবশেষে 1/1/2022 তারিখে, মানে পুরোপুরি কয় বছর পরে, 1 বছর পরে তারিখে বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান। 1 বছর পরে এসে বলতেছে তোমার কাছে আমি জমি বিক্রি করবো না। ওয়াই বায়না চুক্তি বলবৎ করে নেওয়ার জন্য, মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য 1/10 তারিখে, 1/10/22, মানে 22 সালের কত তারিখে, 22 সালের অক্টোবর মাসের 1 তারিখে মকদ্দমা দায়ের করেন। বাট সে অস্বীকার করছে কবে? 1/1/22। আর মামলাটা করছে কবে? 1/10/22। তো মকদ্দমাটি তামা দিতে পারিত হবে কিনা প্রাসঙ্গিক আইনের আলোকে উত্তর দিন। তামা দিতে পারিত হবে বলেন? তামা দিতে পারিত হবে কি হবে না, তানভীর উত্তর দেখে বলেন না। কেন হবে না, ব্যাখ্যা দেন প্লিজ। কোন সময়ের 1 বছরের মধ্যে? ধন্যবাদ। যদি বলা থাকে যে অস্বীকৃতি জানানোর 1 বছরের মধ্যে, আর যদি বায়না চুক্তিতে থাকতো যে অমুক সময়ের মধ্যে দলিল করে দিব, তাহলে অমুক সময় থেকে 1 বছর, যেহেতু এখানে কোনো কি নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, তো এই কারণে যখন থেকে অস্বীকার করলো সেদিন থেকে 1 বছর, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে অক্টোবরের 1, তো 1 বছরের কমই আছে। তো এই ক্ষেত্রে সে ওই যে বায়না চুক্তি বলবৎকরণের যে মামলাটা করছে, এটা থামা দিতে পারিত হবে না। বুঝতে পারছেন? একটু পরে দেখেন বিচার্য বিষয়, ওয়াই কর্তৃক দায়েরকৃত বায়না চুক্তি বলবৎকরণের মকদ্দমাটি তামা দিতে পারিত কিনা তা আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনায় যদি আমরা দেখি যে উদ্ধৃতাংশে মকদ্দমাটি তামা দিবারিত নয়, কারণ নির্ধারিত সময়ের মধ্যে বায়না চুক্তি বলবৎকরণ তথা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মকদ্দমা দায়ের করা হয়েছে। উদ্ধৃতাংশে 1/1/2022 তারিখে এক্স বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান, ওয়াই বায়না চুক্তি বলবৎকরণের জন্য 1/10/2022 তারিখে মকদ্দমা দায়ের করেন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 অনুচ্ছেদ 113 অনুযায়ী চুক্তির কার্য সম্পাদনে অস্বীকৃতি জানানোর তারিখ থেকে 1 বছরের মধ্যে চুক্তি বলবৎকরণের মকদ্দমা দায়ের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো সময় নির্ধারণ থাকে সেটা থেকে 1 বছর, আর যখন কোনো বায়না চুক্তিতে কোনো সময় নির্ধারণ করা নাই সেক্ষেত্রে অস্বীকারের তারিখ থেকে 1 বছর। আলোচ্য অংশে ওয়াই নির্ধারিত সময়ের মধ্যে বায়না চুক্তি বলবৎকরণ তথা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মকদ্দমা দায়ের করেছে, তাই মকদ্দমাটি তামা দিতে পারিত নয়। সিদ্ধান্ত, সুতরাং ওয়াই কর্তৃক দায়েরকৃত বায়না চুক্তি বলবৎকরণের মকদ্দমাটি তামা দিতে পারিত। বুঝতে পারছেন? এখন এখানে একটা জিনিস দেখেন, এই সম্পত্তিটা কি কি জমি বিক্রয় ছিল বলেন তো? মানে কি সম্পত্তি? আহ, এই স্থাবর সম্পত্তি। এই কারণে ওই যে লেখছে নিবন্ধিত বায়না চুক্তি, যদি এখানে নিবন্ধিত বায়না চুক্তি না হতো, শুধু বায়না চুক্তি হতো, তাহলে ওয়াই কি চুক্তি বলবতের মামলা করতে পারতো কিনা বলেন তো? মানে ওই জায়গায় প্রথমে বলছে না যে নিবন্ধিত বায়না চুক্তি করে, ধরেন ওই জায়গায় বলছে যে শুধু বায়না চুক্তি করছে, যা নিবন্ধিত নয়, নিবন্ধিত নয়, তাহলে কি ওয়াই কি চুক্তি, এই যে যে মামলাটা করছে এই মামলাটা ওয়াই করতে পারতো কিনা?
পারতো না। পারতো না কারণ সুনির্দিষ্ট প্রতিজ্ঞা নিয়ে 21 মনে নাই। 21 তো বলছে চুক্তিটি লিখিত হইতে হবে, নিবন্ধিত হতে হবে। তাহলে আপনার শুধু লিখিত হইলেই হবে না, অবশ্যই কি হইতে হবে? তাহলে সেই ক্ষেত্রে উনি ধরেন চুক্তিটা নিবন্ধিত না কিন্তু বায়না চুক্তি হয়েছে, তাইলে উনি 12 ধারার মামলা করতে পারতো না, কিন্তু ক্ষতিপূরণের মামলা মামলা কিন্তু করতে সে পারত। বুঝতে পারছেন? তো মাথার অনেক দিক দিয়ে মানে চিন্তা ভাবনা করে রাখতে হবে। এক নিবন্ধিত জায়গা, তো নিবন্ধিত শব্দটা না থাকলে উত্তর কিন্তু টোটালি ঘুরে যায়। আচ্ছা, এখন আমাদের মোটামুটি তামাদি আইনে যে সাজেশন ছিল এই আমরা আলোচনা করছি এবং এটা শেষ। এখন আমরা বিবিধ মানে এমনি কতগুলা প্রশ্ন বা একটা ড্রাফটিং আছে, এটা একটু দেখবো। দেখেন, প্রথমত যেটা, সেটা একটু যদি দেখি যে তামাদি আইনের বিধান অনুযায়ী কারা অক্ষম বা অপরগ ব্যক্তির প্রতিনিধি হিসেবে গণ্য হবে। ওই যে আমরা পড়ছিলাম না যে স্বীকৃত মানে লিখিত প্রাপ্তি স্বীকার, তারপরে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে ওই মোটামুটি আর স্যার 20 ধারায়ও আছে, 21 ধারায় আছে, এবং যে জায়গায় বলা আছে তার বৈধ প্রতিনিধিও যদি স্বীকৃতি দেয় সেটা কি হিসেবে গণ্য হবে? স্বীকৃতি হিসেবে গণ্য হবে। তো এই আহ কারা অক্ষম বা অপরগ ব্যক্তির প্রতিনিধি কে হতে পারে এটা আমরা একটু দেখি। দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 21-এর 1 ধারায় অক্ষম বা অপরগ ব্যক্তির প্রতিনিধি বা তাদের পক্ষে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের সম্পর্কে বলা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ অক্ষম বা অপরগ ব্যক্তির প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। ওই যে যে টাকা নিছিল সে এখন পাগল হয়ে গেছে। এখন সে পাগল হলেও তার পক্ষে ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি টাকাটা কি করতে পারে? পরিশোধ করতে পারে। এই প্রতিনিধিটা আসলে কারা? দেখেন, অক্ষম বা অপরগ ব্যক্তির আইনগত অভিভাবক। তারপরে দেখেন, কমিটির ম্যানেজার এবং উপযুক্ত ব্যক্তি কর্তৃক স্বীকৃতিতে স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার জন্য যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, এরাই। তো এখন আমরা তামাদি আইন থেকে যদি কখনো কোনো দরখাস্ত, আর আপনাদের কিন্তু দরখাস্ত একটা জিনিস তো শিখছেন, দেওয়ানি কার্যবিধি ভুলে গেছেন নাকি আবার? যে দরখাস্ত তো আগে আদালতের নাম লিখতে হয়, সূত্র লিখতে হয়, তারপরে বাদী বিবাদীর নাম লিখতে হয়, বিষয় লিখতে হয়, তারপরে বিনীত নিবেদন, এই যে গ্রাউন্ড গুলো লিখবেন, তারপরে প্রার্থনা করবেন, যদি আরজি হয় সত্যপাঠ, দরখাস্ত হইলে কি হলফনামা, এই তো শেষ। আর ফৌজদারিতে, ফৌজদারিতে প্রথম হলো আদালতের নাম, তারপরে সূত্র, তারপরে লিখতে হয় ধারা, ধারা তারপরে পক্ষের নাম, তারপর হলো বিষয়, তারপর বিনীত প্রার্থনা। এই যে তারপরে আপনার মানে প্রার্থনা করলেন, প্রেয়ার পোর্শন দিলেন। আর ফৌজদারিতে কোনো কি নাই, কোনো হলফনামাও নাই, সত্যপাঠও নাই। বাট ফৌজদারিতে সত্যপাঠ দিবেন কখন? 144, 145, 145-এ লাগে নর্মালি। আর ফৌজদারিতে একটা ক্ষেত্রে হলফনামা লাগে, কোন ক্ষেত্রে জানেন? মামলা ওই যে স্থানান্তর বা প্রত্যাহার, ওই দরখাস্তে কি লাগে? হলফনামা লাগে। যখন আপনি ম্যাজিস্ট্রেট আদালতের মামলা স্থানান্তরের জন্য দরখাস্ত করছেন বা প্রত্যাহারের জন্য, স্থানান্তর বা বদলির জন্য দরখাস্ত করতেছেন, তখন ওই দরখাস্তটাতে কি দেওয়া লাগে? হলফনামা দেওয়া লাগে। এছাড়া কিন্তু ফৌজদারি কার্যবিধির কোথাও হলফনামা দেওয়া লাগে না। তাহলে আমরা একটু দেখি তামাদি মেয়াদ বৃদ্ধির দরখাস্ত মুসাবিদা। আহ প্রথমে দেখেন, মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত, চট্টগ্রাম, সূত্র দেওয়ানি মকদ্দমা নং 20/2023। মোহাম্মদ বোরহানউদ্দিন, পিতা জসিমউদ্দিন, চকবাজার চট্টগ্রাম, বাদী বনাম শহীদুল আলম, পিতা বদিউল আলম, চকবাজার চট্টগ্রাম, ইনি হচ্ছে কি বিবাদী। তো বিষয়, তামাদি আইনের 5 ধারা মোতাবেক বিলম্ব মওকুফের আবেদন। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে বাদী বিবাদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য 20/2023 নং মকদ্দমাটি অত্র বিজ্ঞ আদালতে দায়ের করে। বাদী অত্যন্ত সতর্কতার সাথে মকদ্দমাটি পরিচালনা করে আসছে এবং পূর্বে মকদ্দমার জন্য নির্ধারিত সকল দিনে উপস্থিত থেকে এসেছে। গত, এটার একটু লেখেন, 20/7/4 তারিখে, 20/7/4 হবে না, এ জায়গা কি করে দিবেন? 24 করে দেন। 20/7/24 তারিখে মকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য বিজ্ঞ আদালত দিন নির্ধারণ করে। উক্ত নির্ধারিত তারিখে বাদী মোহাম্মদ আব্দুর রহমান, বাদী রহমান আব্দুর রহমান, এই জায়গার নামটাও চেঞ্জ করতে হবে। ওই জায়গা কি হবে? বোরহানুদ্দিন লেখেন। বাদী
কি হবে? বোরহানউদ্দিন, বা নামটা উল্লেখ না করতে চাইলে বলবেন যে বাদী সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়। জি। আহ, এবং তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সে প্রায় 2 মাস চিকিৎসাধীন ছিল। ফলে বাদী পক্ষে আদালতে হাজির হয়ে মকদ্দমার জন্য প্রয়োজনীয় তদবির করতে পারেনি। শুনানির দিন আদালতে বাদী পক্ষকে উপস্থিত না পেয়ে মকদ্দমাটি কি করে দেয়? খারিজ করে দেয়। ওই যে বিবাদী ছিল, বাদী আসে নাই, খারিজ করে কততে? মারওয়ানি দেওয়ানি মামলায় 247 কেন? নয়া দেশের 8। নয়া দেশের বিবাদী আসছে, বাদী আসে নাই, নয়া দেশের 8 না। যেহেতু বাদী খারিজাদেশ বাতিলের জন্য শারীরিকভাবে সক্ষম ছিল না, তাই বাদী উক্ত নির্ধারিত সময়ে খারিজাদেশ বাতিলের জন্য আবেদন করতে পারেনি। বাদীর দরখাস্তের সাথে ডাক্তারি সার্টিফিকেট এবং হাসপাতালের ছাড়পত্র এবং যেদিন সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে হয় ওই দিনের খবরের কাগজ আদালতের বিবেচনার জন্য সংযুক্ত করা হয়েছে। মানে আরো, মানে আমার প্রমাণ দিলাম যে দেখেন, ন্যাশনাল ডেইলি যে পত্রিকা আছে, জাতীয় পত্রিকা, এগুলোতেও আমার এই সড়ক দুর্ঘটনার খবর এসেছে। তার মানে আসলে এই ঘটনার সত্যতা আছে। খারিজ আদেশ বাতিলের আবেদন দাখিলের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত 2 মাস মওকুফ করে খারিজ আদেশ বাতিল করে মকদ্দমাটি পুনর্জীবিত করা না হলে বাদীর কি হবে? তাহলে আপনি এই জায়গায় অ্যাকচুয়ালি যে দরখাস্তটার জন্য বিলম্ব মুখের আবেদন করেছেন সেটা হলো 9-এর 9, জানেন? 9-এর 9, কারণ 9-এর 9তেই তো আমার সাফিসিয়েন্ট কজ দেখাইতে হয়। আর আমি যদি এত অ্যাক্সিডেন্ট করছি টরছি কিছু দেখাইতাম না, সরাসরি বলতাম, তাহলে কথা 9-এর 9 কর। তো দেখেন, অন্যান্য আইনগত বিষয় শুনানির সময় উপস্থাপন করা হবে। অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরিল্লিখিত ঘটনার বাস্তবতা বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে তামাদি হওয়া 60 দিন মওকুফ করে বাদীর আবেদন গ্রহণ করতে এবং খারিজ আদেশটি বাতিলের আদেশ প্রদান করে মকদ্দমাটি পুনর্বহালের আদেশ দিতে আপনার একান্ত মর্জি হয়। এবং আদালতের এমন আদেশের জন্য দরখাস্তকারী পক্ষ চির কি থাকবে? কৃতজ্ঞ থাকবে। ইতি তাং দিতে পারেন বা অদ্য তারিখ, যে কোনো একটা কিছু দিলেই হবে। হলফনামায় চলে আসি আমরা। দেখেন, আমি বোরহান উদ্দিন, পিতা মোহাম্মদ জসিম উদ্দিন, ঠিকানা চকবাজার, জেলা চট্টগ্রাম, পেশা চাকরিজীবী, বয়স 45, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী, এই মর্মে শপথপূর্বক ঘোষণা করিতেছি যে আমি অত্র মামলার বাদী এবং হলফনামা সম্পর্কে অবগত আছি। আমি অত্র মামলার যাবতীয় বিষয়বস্তু ও অবস্থা সম্পর্কে অবগত আছি। অত্র দরখাস্তের বিবরণ সমূহ আমার জ্ঞান মতে সত্য এবং সঠিক। তারপরে হলফনামাকারী স্বাক্ষর, এবং হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সামনে অত্র হলফনামায় নিজের নাম স্বাক্ষর করেছেন, অ্যাডভোকেটের স্বাক্ষর। তো হলফনামা তো মোটামুটি একই। তো যদি এই দরখাস্ত, এই বিলম্ব মওকুফের দরখাস্তটা আপনি যদি ধরেন আপিলের ক্ষেত্রে করতেন, তখন কিন্তু সহকারী জজ হতো না। তখন কি হতো? মোকাম বিজ্ঞ জেলা জজ চট্টগ্রাম, সূত্র অমুক মামলা থেকে, আর বাকি সব একই। ঠিক আছে, যে আমি আপিল করার কথা ছিল অমুক ডিগ্রির বিরুদ্ধে, এত তারিখে ডিগ্রি দিছিল, আমি আপিলের সময় কি ছিলাম? ওই যে অ্যাক্সিডেন্ট করছিলাম। তো এটা একটু খেয়াল রাখেন, যেহেতু আমরা এই যে মামলা খারিজ আদেশ সদের দরখাস্ত দেয়, এটা তো ওই বিচারিক আদালতেই করতে হয়। কিন্তু আপিল রিভিউ, আপিল রিভিশনের ক্ষেত্রে, আপিল আর কি রিভিশনের ক্ষেত্রে আদালতটা তো হয় জেলা জজ অথবা হাইকোর্ট বিভাগ। এখন এখন আপনাদের হাইকোর্ট বিভাগের দরখাস্ত আসবে না, কারণ আমাদের পরীক্ষাটা কি জজ কোর্টের। তো এই জায়গা যদি আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফ হয় তাহলে কিন্তু জজ কোর্ট, বা রিভিশনের ক্ষেত্রে বিলম্ব মওকুফ হইলে জজ কোর্ট। কিন্তু যদি মূল মামলায় যে একতরফা ডিগ্রি রদের 9-এর 13 ক্ষেত্রে বিলম্ব মওকুফ হয়, 9-এর 9 ক্ষেত্রে বিলম্ব মওকুফ হয়, তাহলে বা রিভিউ এর ক্ষেত্রে বিলম্ব মওকুফ হয়, সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতে। চট্টগ্রামে গিয়ে লেখ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা যারা আছেন, আপনাদের শনিবারে কিন্তু পরীক্ষা আছে, দণ্ডবিধির 1 থেকে 4। হ্যাঁ, 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 হ্যাঁ,
আপিলের ক্ষেত্রে ফৌজদারির তো আপিল তো আপনার পড়া আছে। ফৌজদারি ধরেন আপিলের ক্ষেত্রে যদি বলে যে ফৌজদারি আপিলটা যদি চিফ স্যারের কাছে হয়, দণ্ডাদেশ যদি দেয় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তাহলে আপিলটা হতে হবে চিফ স্যারের কাছে। দণ্ডাদেশটা দেয় চিফ স্যার অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তাহলে আপিলটা হবে দায়রা জজের কাছে। ঠিক আছে, দায়রা জজের উপরে তো আর আপনার আসছে না। তো আর যে যে বিষয়টা, সেটা হলো একটু মনে রাখবেন, সেটা হলো যে আমাদের আহ, আলাদা করে অনুচ্ছেদ ওইভাবে আমরা প্রিলিতে যেভাবে পড়ছিলাম ওইভাবে ইনশাল্লাহ দরকার নাই। কিন্তু যেগুলো আমাদের ওই আহ, সুনির্দিষ্ট প্রতিকার আইন বা দেওয়ানি কার্যবিধি বা ফৌজদারি ক্ষেত্রে যে অনুচ্ছেদগুলো লাগে, সেইগুলো একটু আলাদা করে পড়বেন। যেরকম আমি যদি বলি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলার তামাদি মেয়াদ বলছে 3 অনুচ্ছেদে। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার 8 ও 42 ধারার মামলার তামাদি মেয়াদ বলছে 142, 144, এটা আমরা অলরেডি জানি। তারপরে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটা আছে 48 আর 49, 3 বছর। এরপরে আমরা পড়ছিলাম চুক্তি দলিল সংশোধন 95, 96, 95, 96 চুক্তি রদ 114, 1 বছর। আর 95, 96 দলিল সংশোধন 3 বছর। দলিল বাতিল 92, 93, 91, 92, 93 বোধ হয়। এবং দলিল বাতিল সবসময় কত? 3 বছর। তারপরে আমরা ঘোষণামূলক মামলা কত? 120, 6 বছর। রিসিভার আর একটা জিনিস খেয়াল করেন, রিসিভার নিয়োগের জন্য আলাদা কোনো মামলা করা যায় না। রিসিভার এর দরখাস্ত করতে হয় যে কোনো একটা মামলার মধ্যে। আর আপনি যদি নিষেধাজ্ঞার মামলা বলেন তাহলে অনুচ্ছেদ কত? 120, কত বছর? 6 বছর। তো এইগুলা মোটামুটি মনে রাখলেই হবে ইনশাল্লাহ। আর আর যা আছে সেটার মধ্যে বলা যেতে পারে, ওই মনে রাখবেন আহ আপিল। আপিল তো যে আমরা যে ফৌজদারি আপিল করছি ওই অংশটুকু যদি আপনি ভালোভাবে পড়েন, যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কখন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কখন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর আবেদনের যে তাবাদি মেয়াদ গুলা আছে, আমি তো জানি ডিক্রি জারি 182, হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে দিলে 183, তারপরে এই যে প্রত্যর্পণ কত? 181, 181। তারপরে দেখেন ওই একতরফা ডিক্রি রদের আবেদন, মামলা খারিজ রদের আবেদন, ওই যে নয় দেশের নয়, যেটা এটা হলো 163 পড়ানো আছে। একতরফা ডিক্রি রদের আবেদন 9 দেশের 13, 164। ঠিক আছে, তো এইগুলাই মোটামুটি জানলে ইনশাল্লাহ হবে। এই ছিল আমাদের তামাদি আইন। আমাদের রোববার থেকে বার কাউন্সিল শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। টাকা পয়সা এই যে অনুপ দিচ্ছে। বাকি আছে, হ্যাঁ দিয়ে দিলেন।